দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি। আমাদের আজকের লাইভ অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানীয় একজন ব্যক্তি আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন, যিনি আসলে শিক্ষার্থী বান্ধব উপাচার্য হিসেবে সকল মহলে সমাদৃত এবং 2023-24 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার আমাদের সঙ্গে যুক্ত আছেন। স্যার, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মাধ্যমে সমস্ত শ্রোতাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের দুজনকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আমাদের সঙ্গে সঙ্গে আজকে আরো যুক্ত হয়েছেন কৃষি ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করার জন্য কৃষি গুচ্ছের যিনি শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয়, যার লেখনীর মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যেক বছর আসলে ব্যাপক ভর্তি প্রস্তুতিতে সহায়তা হয়, মোহাম্মদ হোসেন আলী, আসপেক্ট সিরিজের প্রধান উপদেষ্টা সম্পাদক তিনি। মোহাম্মদ হোসেন আলী, আপনাকে দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের মাধ্যমে আসলে দর্শকদেরও ধন্যবাদ মানে আহ্বান জানাচ্ছি বা অনুরোধ করছি আজকের এই লাইভটি আমি যেমন স্যারের কথাগুলো এনজয় করব, পাশাপাশি কৃষি গুচ্ছ নিয়ে যে কথাগুলো হবে সবাই আশা করি অনুপ্রাণিত হবে এবং সুন্দর একটি লাইভ আশা করছি সবার কাছে। দর্শক, অনেক কথার ফুলঝুরি হয়ে গেছে। আমরা আমাদের সবার শ্রদ্ধাভাজন সকলের প্রিয় ব্যক্তি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন স্যারের কাছে প্রথমে যে প্রশ্নটি করতে চাই যে 2023-24 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু একটি জটিল অবস্থার মধ্যে দিয়ে গেছে। একটি গোষ্ঠী এই গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র হামলা করার একটি হুমকি দেওয়া হয়েছিল। এরপরও সেই হুমকি উপেক্ষা করে অধ্যাপক আনোয়ার তার বিচক্ষণতার মাধ্যমে এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল দিয়েছেন। স্যার, আপনার কাছে যে বিষয়টি প্রথমে জানতে চাই যে নানা বাধা উপেক্ষা করে 2023-24 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে, দ্রুত পরীক্ষা আয়োজন থেকে ফল প্রকাশের আদ্যপান্ত জানতে চাই স্যার। ধন্যবাদ আপনাদেরকে। এবার সত্যিকারের গুচ্ছ পরীক্ষা একটা অনেক বাধার মধ্যে দিয়ে গিয়েছে এবং ইভেন প্রথম থেকেই গুচ্ছ সংগঠিত হবে কিনা এই ধরনের একটা সংশয় আমাদের মধ্যে ছিল, কারণ বিশ্ববিদ্যালয় সমূহ আমরা যারা গুচ্ছের মধ্যে আছি, এমনকি কৃষি গুচ্ছ যে আমাদের একজন সদস্য এখানে আছেন, কৃষি গুচ্ছ সকল গুচ্ছের মধ্যেই কিন্তু এবার একটা সংশয় ছিল যে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা হবে কিনা। কারণ এই গুচ্ছ যখন আমরা শুরু করি 4 বছর আগে, তখন প্রথমেই আমাদের একটা ছিল যে একটা ন্যাশনাল টেস্টিং সেন্টার, এই গুচ্ছটা সরাসরি একটা ন্যাশনাল টেস্টিং সেন্টার বা অথরিটি বা কাউন্সিল যেভাবেই হোক সরকার এটা প্রবর্তন করবে এবং সকল বিশ্ববিদ্যালয় একটা আমব্রেলার মধ্যে আসবে যাতে আমাদের শিক্ষার্থীরা যেন কষ্ট না করে। এখনো গুচ্ছ হলো দেখা যায় ইঞ্জিনিয়ার বুয়েট আলাদা পরীক্ষা নিচ্ছে, 4টা 73 অ্যাক্টের বিশ্ববিদ্যালয়ে একভাবে পরীক্ষা নিচ্ছে, আমাদের এগ্রিকালচাররা একভাবে পরীক্ষা নিচ্ছে, আমরা গুচ্ছভুক্তরা একভাবে পরীক্ষা নিচ্ছি, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং আরেকভাবে পরীক্ষার ব্যবস্থা করছে। কাজে আমাদের প্রথম থেকে এটার ব্যবস্থা ছিল যে আমাদের বিশ্বাস ছিল যে আমরা আমাদের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা একটি ভর্তি অথরিটি অথবা কমিশনের মাধ্যমে আমরা এমন ভাবে আসবো যে আমাদের ইন্টারমিডিয়েট পাশ করার পরে সকল শিক্ষার্থীরা যেন একটি পরীক্ষার মাধ্যমে তারা পরীক্ষা দিতে পারে। পরপর 3 বছর গুচ্ছ আমরা পরিচালনা করলেও কিন্তু দেখা গেল যে সেই অথরিটিটা কিন্তু সৃষ্টি হয়নি, যার ফলে সকল বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু এবার প্রিপেয়ার ছিলাম না যে আমরা গুচ্ছতে যাব এবং আমাদের মধ্যে অনেক এটা নিয়ে অনীহাও ছিল। সেই অনীহা থেকে আমরা ইনশাল্লাহ আমরা সকলে মিলে সকলের 24টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষকদের সহযোগিতায় আমরা শেষ পর্যন্ত গুচ্ছটি সংগঠিত করেছি। আর এই করতে যে শুধু যে আমাদের ইন্টারনাল বাধা ছিল সেইটাই আমি বলবো না, একই সাথে ঠিক পরীক্ষা যখন সম্পূর্ণ আমরা রেডি হয়ে গেছি, পরীক্ষা হবে, প্রশ্ন তৈরি হয়ে গেছে, সেই ধরনের অবস্থায় দেখা গেছে যে কিছু ইন্টারনাল বলবো না আমি, ঠিক যশোরের ঠিক বাইরের একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে এই বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা নিয়ে অনেক প্রকার মানে কি বলে এটাকে আপনার বিভিন্ন ধরনের বক্তব্য, যে কোশ্চেন আউট হচ্ছে, কোশ্চেন বিক্রি হচ্ছে, এই ধরনের প্রশ্ন অনেক কিছুই তারা ছড়াইছে। শেষ পর্যন্ত দেখা গেল যে ঠিক পরীক্ষার 3 দিন আগে একটা চিঠি পেলাম আমরা, কেএনএফ যে
চিটং এর হিল ট্র্যাক্টের যে যা আছে গোষ্ঠী আছে তাদের নামে একটা চিঠিও পেলাম, এবং সেই চিঠির একটা রেজিস্টার্ড চিঠি। সেই চিঠি আসার ফলে আমি যথেষ্ট মানে আমি বলবো যে আমাদের বিশেষ করে পুলিশ, আমাদের বাংলাদেশ পুলিশ, তারপরে তাদের ডিএসবি, আমাদের এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যেটা আছে বাংলাদেশের, তারপরে এমনকি ডিজিএফআই এবং আর্মিরাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। সকলের সাহায্য সহযোগিতা এবং আমাদের শিক্ষকদের যারা এর সাথে ইনভলভ ছিলেন, প্রশ্ন করার থেকে, প্রশ্ন ডিস্ট্রিবিউট করার থেকে, ক্লাসে পরীক্ষা নেওয়ার থেকে, সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বাধা অতিক্রম করেছি এবং সুন্দরভাবে একটি কোন রকম ছাড়া, মানে কোন রকম প্রবলেম ছাড়া, একটা প্রশ্নতে প্রবলেম হয়নি, এমনকি কোনো পরীক্ষা হলে প্রবলেম হয়নি, এবং কোন রকম সিকিউরিটিতে প্রবলেম হয়নি। এবং আপনারা জানেন যে তাপ প্রবাহও ছিল এর সাথে। এমন একটা অবস্থায় আমাদের এই পরীক্ষাটা সংঘটিত হয় যে সেই সময় সারা দেশ একটা তাপ প্রবাহ চলছিল। সবকিছু মিলেই আমরা একটা সুন্দর একটা পরীক্ষা নিতে পেরেছি। এই জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এবছর আমি যেহেতু স্যার ভর্তি পরীক্ষা নিয়ে 4-5 বছর ধরে কাজ করছি, সেহেতু আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি যে আপনি আসলে কোনো দায়িত্ব কতটা নিষ্ঠার সঙ্গে এবং কতটা সৎভাবে পালন করেন, সেটা আসলে যারা আপনার কাছ থেকে যারা নাম এসে বা আপনার সঙ্গে যারা নাম এসে তারা আসলে বাইরে থেকে স্যার এই জিনিসটা বুঝতে পারবে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি একটু যেতে চাই মোহাম্মদ হোসেন আলী আপনার কাছে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে কৃষি গুচ্ছ নিয়ে কাজ করছেন, শিক্ষার্থীদের অনেক প্রশ্ন ছিল একটি বিষয়ে, কমন প্রশ্ন, সেই বিষয়টি আমি শুরু করতে চাই। সেটি হচ্ছে কৃষিতে আসলে ক্যারিয়ার কেমন, বিসিএস এর ক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা পাওয়া যায়, এই বিষয়টি আসলে শিক্ষার্থীরা আমাদের লাইভের পোস্টার দেখে অনেক শিক্ষার্থী প্রশ্ন করেছে, আমরা সেজন্য এই প্রশ্নটি প্রথমে নিয়ে এসেছি। মোহাম্মদ হোসেন আলী। ওকে, ধন্যবাদ। আমি আসলে আমার বক্তব্যটা শুরু করতে চাই আমার শিক্ষাগুরু ডক্টর আনোয়ার হোসেন স্যার। আমি যখন তিনি হচ্ছে ইউজিসির শ্রেষ্ঠ গবেষক পুরস্কার পেয়েছেন 2 বার এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক প্রাপ্ত, এবং সবচেয়ে গর্ব আমাদের যে 21 পদক প্রাপ্ত স্যারের সাথে আমি আসলে আজকে মানে স্টেজ শেয়ার করছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়ার। যে প্রশ্নটা স্যার শুরু করেছে, আসলে বাংলাদেশের সবচেয়ে বড় 2টা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে গুচ্ছ আর একটা হচ্ছে গুচ্ছ কৃষি, 2টা জিনিস। কৃষিতে সবচেয়ে বড় যে বিষয়টা সেটি হচ্ছে যে এরা অনেকগুলো ধাপ পার করে আসছে, 4র্থ বা 5ম পরীক্ষা সামনে হয়ে যাবে। সো এই জায়গাটাতে আসলে ক্যারিয়ার নিয়ে আমি সারা দেশের হাজার হাজার স্টুডেন্টদেরকে কোশ্চেন শুনি যে স্যার নর্মাল সাবজেক্ট পড়বো নাকি মানে হচ্ছে এগ্রিকালচার পড়বো, বা এটার ক্যারিয়ার নিয়ে অনেকেই সংশয় থাকে। সো হাজারো শিক্ষার্থীর প্রশ্নের আমি জবাব আসলে খুব সংক্ষেপেই দিতে পারবো। সেটি হচ্ছে যে প্রকৃতি বলে আমরা এরকম কথা বলি যে প্রকৌশলী, কৃষিবিদ আর হলো চিকিৎসক, এই 3টা হচ্ছে আসলে বেসিক্যালি অ্যাপ্লাইড সাবজেক্ট। এই অ্যাপ্লাইড সাবজেক্ট গুলো আসলে 2 ধরনের ক্যারিয়ার থাকে। দ্যাট মিনস হচ্ছে এটা ভোকেশনাল টাইপ, মানে সরাসরি নিজে কর্মক্ষেত্রে যাওয়ার সরাসরি সুযোগ থাকে, পাশাপাশি মানে আমরা যে জবগুলো আসলে সচরাচর মানে প্রত্যাশা করি, যেমন হচ্ছে বিসিএস, তারপর হচ্ছে ব্যাংক, তারপর হচ্ছে আদার্স রিসার্চ সেন্টার গুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা যখন চিন্তা করি তখন সবচেয়ে বড় এবং সমৃদ্ধ জায়গাটা দখল করে আছে আসলে কৃষি সেক্টর। কৃষিতে আসলে বেসিক্যালি 7টা এবং পক্ষান্তরে এখন 8টা সাবজেক্ট আছে। 8টা সাবজেক্টের ক্ষেত্রে মানে একটা বাদে সব কিছুতে আসলে বিসিএস এর কোটা বা মানে আমরা যেটা বলি যে নির্ধারিত সিট বা আসন সংখ্যা বন্টিত থাকে। সো যারা 2 ধরনের সুযোগ সুবিধা পায়, যেমন হচ্ছে আমি যখন একটা রসায়ন সাবজেক্টে অনার্স করলাম, বাট এটি হচ্ছে আমি একটা সাবজেক্টিভ অনার্স করলাম, বাট যখন আমরা কৃষিতে একটা সাবজেক্টে পড়াশোনা করি, এটা একটা ফ্যাকাল্টির সমন্বয়ে আমরা যে মেজর সাবজেক্ট থাকে, যেমন এগ্রিকালচার তারা 16টা ডিপার্টমেন্ট পড়াশোনা করে, আচ্ছা ভেটেনারি অ্যানিমেলস হাজবেন্ডারি এরা হচ্ছে 9টা সাবজেক্ট, 8টা সাবজেক্টে আসলে পড়াশোনা করে, ফলে 8টা বা 16টা ডিফারেন্ট সেক্টরে জব করার সুযোগ থাকে। যেমন আমরা অনেকেই জানি পোল্ট্রি সায়েন্স, ডেইরি সায়েন্স, জেনেটিক্স, তারপর নিউট্রিশন, এগুলো হচ্ছে মানে আলাদা আলাদা সেক্টরে আমরা জব করার জন্য আসলে মানে প্রায়োরিটি বা সুযোগ থাকে। সো আমরা ক্যারিয়ারের ক্ষেত্রে সবচেয়ে কি চাই, বেসিক্যালি আমরা আসলে চাই হচ্ছে সুযোগ বা হচ্ছে অপরচুনিটিটা বেশি চাই। ফলে একটা স্টুডেন্ট 4 বছর গ্রাজুয়েশন শেষ করে সে যদি মনে করে যে প্রথম দিনই হচ্ছে জবগুলোতে ঢুকবে, তাহলে কিন্তু এগ্রিকালচারে এই অপরচুনিটি অনেক বেশি, এবং সে যদি মনে করে যে বিসিএস দিয়ে নিজের সেক্টরে যাবে, সেটাও কিন্তু অন্যদের চেয়ে কম কম্পিটিশন দিয়ে সে একটা
বড় সেক্টরে বিসিএস এর কাঙ্ক্ষিত কেরিয়ার এসে দখল করতে পারতেছে। এছাড়াও যদি আমি লক্ষ্য করে দেখি যে হচ্ছে বিসিএস প্রশাসন, বিসিএস হচ্ছে এগ্রিকালচার, বিসিএস হচ্ছে আমরা যদি চিন্তা করি হচ্ছে আদার্স সেক্টর গুলো, ব্যাংকিং সেক্টর, সব ক্ষেত্রে কিন্তু কৃষিবিদদের এখন মোটামুটি জয় জয়কার। এই একটা জিনিস এখানে অ্যাড করতে চাই শিহাব, সেটা হচ্ছে মানে নিশ্চিত কেরিয়ারের কথা আমরা বললে এগ্রিকালচার সেক্টর এখন অনেক অনেক বেশি এগিয়ে গেছে। এবং আরেকটা বিষয় এখানে মানে খেয়াল করে দেখবো, সেটি হচ্ছে কৃষিটা তারা নিজস্ব সাবজেক্টে পড়াশোনার সাথে কিন্তু জেনারেল সেক্টরে সবচেয়ে বেশি আসছে। একমাত্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই 253 জন বিসিএস ক্যাডার মানে হয়েছে একটা সেশনেই। সো আমরা দেখি এই অনুপাতটা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির শিক্ষার্থীর তুলনায় এটা অনেক বেশি। এবং আমাদের সময় 2031তম বিসিএস এ দেখা গেছে 350 পোস্ট শুধু এগ্রিকালচারের জন্য ছিল, এবং বিসিএস থেকে 31 জন মানে বিসিএস পুলিশ এবং 46 জন প্রশাসন ক্যাডার। সো এরকম ভার্স মানে প্রতি বছরই একটা ব্যাপক অংশ কিন্তু তারা থাকতেছে। সো আমি বলবো কৃষি ক্যারিয়ার সবচেয়ে বার্নিং ক্যারিয়ার। গবেষণা থেকে শুরু করে বিশ্বের যে কোনো দেশে সে যদি উন্নত ইউনিভার্সিটি গুলোতে ক্যারিয়ার রিসার্চার হিসেবে ক্যারিয়ার করতে চায়, তার চেয়ে বড় অপরচুনিটি যেমন আছে বিসিএস ক্যাডার হিসেবে আসতে গেলেও সবচেয়ে বড় অপরচুনিটি আছে। পাশাপাশি যদি অন্য সেক্টরে যেতে চায় সেক্ষেত্রেও কিন্তু তার অপরচুনিটিটা খোলা থাকে। সো বিজ্ঞানের এই শিক্ষার্থীদের জন্য বড় সম্ভাবনার একটা জায়গা হচ্ছে কৃষি সেক্টর। ধন্যবাদ আপনাকে, আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আমি এখন যেতে চাই একটু অধ্যাপক আনোয়ার স্যার আপনার কাছে জানতে চাই যে বিষয়টি, যে আপনি যে প্রসঙ্গটি আসলে তুলেছেন আপনার প্রথম প্রশ্নে, সেই প্রসঙ্গটি আমি টানতে চাই। সেটা হচ্ছে একক ভর্তি পরীক্ষা নিয়ে আমরা অনেক কিছু শুনেছি, শিক্ষার্থীদের অনেক আশার আলো আমরা দেখিয়েছিলাম নিউজের মাধ্যমে, সংবাদের মাধ্যমে, তবে আসলে শেষ মুহূর্তে সেটি আসলে ভেস্তে গেছে। তো স্যার আসলে এই আগামী শিক্ষাবর্ষে কি স্যার একক ভর্তি পরীক্ষা হওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়ে যদি স্যার আপনার কাছে কোনো তথ্য থাকে সেটা যদি আমাকে শেয়ার করতেন স্যার একটু। দেখেন, একক ভর্তি পরীক্ষা করার জন্য এটা কিন্তু সরকার এবং ইউজিসি কে যৌথভাবে এগিয়ে আসতে হবে এবং একটা ন্যাশনাল অথরিটি তৈরি করতে হবে, যে অথরিটি এই পরীক্ষাটা নিতে পারবে। এবং এই জন্য গত বছর একটা প্রপোজালও গিয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। এবং কারণ এখানে বেশ কিছু টানাপড়া আছে আমাদের মধ্যে, কে এটা নেতৃত্ব দিবে, এই ধরনের একটা টানাপড়া আমাদের মধ্যে আছে। মানে শিক্ষকদের মধ্যে, এটা ইউজিসি, এডুকেশন মিনিস্ট্রি, তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আছেই। যে এমন একটা অবস্থার মধ্যে আমরা যে পার করছি, এবং আমারও আপনাদের মাধ্যমে আপিল থাকবে সরকারের কাছে, যে আগামী বছর যদি এই ধরনের একটি অথরিটির মাধ্যমে যদি সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি একটা পরীক্ষার মধ্যে না আনা যায়, তাহলে আমার ধারণা বলছি যে আগামীতে গুচ্ছ টিকিয়ে রাখা কিছুদিন সম্ভব। কারণ সকল বিশ্ববিদ্যালয় এইবারও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছের ভিতরে আনার জন্য আমার গুচ্ছের জন্য আমি যতখানি সময় দিয়েছি তার 90% সময় আমার সেখানে ওয়েস্ট হয়েছে। যে আগামীতে যদি এই গুচ্ছে, এমনকি কৃষি গুচ্ছেরও যারা এবার পরিচালনা করছেন, তাদের মধ্য দিয়ে কিন্তু আমাকে অনেকে বলছেন যে তারাও গুচ্ছে থাকতে চান না। এমন একটা পরিস্থিতিতে যদি সরকার আগামীতে আমাদের ন্যাশনাল টেস্টিং অথরিটি করুক, কমিশন করুক, যাই করুক না কেন, কারণ এটা এডুকেশন মিনিস্ট্রিকে আগে আসতে হবে, কারণ শিক্ষাটা তাদের এই নিয়ন্ত্রণ। ইউজিসি হলো বিশ্ববিদ্যালয় এবং সরকারের মাঝে একটা ব্রিজ। তারা কিন্তু কোনো অথরিটি বা সিদ্ধান্ত নিতে পারে না, এই সিদ্ধান্তটা কিন্তু সরকারকে নিতে হবে। সরকার যদি চায় যে সকল বিশ্ববিদ্যালয় একটা আমব্রেলার মধ্যে এসে শিক্ষকদের কষ্টটা লাঘব করার জন্য, তাহলে এটা একটা অথরিটি যদি না করে, আগামীতে আমি সন্দিহান যে গুচ্ছার থাকবে কিনা। স্যার আমি একটু আপনার এই প্রসঙ্গের সাথে আরেকটি বিষয় অ্যাড করতে চাই। স্যার আমরা জানতাম যে গত বছর কিন্তু ইউজিসি কিন্তু স্যার একটি খসড়া নীতিমালা এই যে তৈরি করে কিন্তু সেটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, কিন্তু সেটি আসলে শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ না করে পুনরায় সেই নীতিমালাটি খসড়া করার জন্য ইউজিসি কে পাঠিয়েছিল, এবং ইউজিসি এরপরে একটি কমিটিও করেছিল অধ্যাপক ডক্টর হাসিনা খানকে আহ্বায়ক করে এই কমিটি, কিন্তু সেই কমিটির কিন্তু সবশেষ আর অগ্রগতি কিন্তু স্যার আমরা আর জানি না। তো আমরা
যাই হোক, আমরা আশা করব যে এই যে সমন্বিত ভর্তি পরীক্ষা যে শিক্ষার্থীদের ভোগান্তি আসলে অনেকটাই কমিয়ে দিয়েছে, সেই ধারা আসলে অব্যাহত থাকবে। একক ভর্তি পরীক্ষা হোক আর যে প্রক্রিয়াই হোক, এই প্রক্রিয়া যেটি চলছে সেটা যেন চলমান থাকে, এমনটি প্রত্যাশা থাকবে। আমি একটু যেতে চাই মোহাম্মদ হোসেন আলী আপনার কাছে। আমিও চাই এই প্রক্রিয়াটা চলতে থাকুক, কারণ একটা ছাত্র জি স্যার আপনি বলুন স্যার। শেয়ার কিছু বলছিলেন স্যার আপনি বলুন স্যার। প্রশ্নটাকে আমি উত্তর দেব? জি স্যার, আপনি বলুন স্যার, আপনার কাছে শুনতে চাচ্ছি স্যার। কারণ আমিও বিশ্বাস করি একটা অথরিটির মাধ্যমে সারা বাংলাদেশে এই ভর্তিটা করা উচিত। পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই ধরনের সিস্টেম আছে। এমনকি আমাদের ছাত্ররা এখানে এসএটি পরীক্ষা দিয়ে আমেরিকাতে ভর্তি হয়ে যায় বাংলাদেশে বসে। তারা কাজে এই ধরনের ইন্ডিয়াতেও এই ধরনের ভর্তির ব্যবস্থা, বিশ্বের অনেক দেশই এই ব্যাপারটা প্রচলিত আছে। কাজে আমি মনে করি আমাদের দেশে যে অবস্থান, সেই অবস্থান থেকে এটা কিন্তু আরো বেশি প্রয়োজন, এত বেশি প্রয়োজন যে আমি এই ধরনের যদি একটি আমব্রেলার মধ্যে আনা যায়, তাদের যে দৌড়াদৌড়ি কষ্ট লাঘব করা যাবে শুধু তা না, একটা কেন্দ্র থেকে ভর্তি করলে হয় কি বিশ্ববিদ্যালয়গুলি এবং আমাদের যে ডিগ্রি কলেজগুলি দেখা যায় যে অনেক সিট খালি হয়ে যায় একটা সময়, কিন্তু একটা জায়গা থেকে কোঅর্ডিনেটেড হলে যে সিটগুলো খালি থাকবে না, আমাদের সকল শিক্ষার্থীরা কিছু না কোনো বিভাগে তারা পড়তে পারবে তাদের ইচ্ছা এবং চাহিদা অনুযায়ী। আরেকটা জিনিস হবে, তাদের কষ্ট লাঘব হবে এবং অর্থ এখানে কিন্তু অনেক ব্যয় কমে যাবে। এই জিনিসটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। মা বাবারা যেভাবে দৌড়াতে থাকে, আপনারা সাংবাদিক আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রাজশাহী থেকে একটা গাড়ি এসে রাত ভোরবেলা নামে, ছাত্ররা নামে, না আছে তারা বাথরুম করবে, না কোথায় খাবে, তারপরে একটা পরীক্ষা, এই পরীক্ষার পর আগে কি ছিল, সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, বিকালবেলা জগন্নাথের পরীক্ষা, এরকম ভাবে অবস্থান করে। আবার এখন বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে যে 4টা প্রধান বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইঞ্জিনিয়ারিং এর এক একটা ধরনের এক এক রকম, একটা পরীক্ষা শেষ না হলে আরেকটা পরীক্ষা দেওয়া যায় না, তারপরে একই দিনে 2টা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া যায় না, 2টা গুচ্ছের পরীক্ষা দেওয়া যায় না, যার ফলে ভর্তি পরীক্ষাটা অত্যন্ত দীর্ঘ হয়ে যাচ্ছে। আপনি দেখেন গত বছর আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় তারা পাশ করছে, আজও কিন্তু তাদের ভর্তি শেষ হয়নি, ক্লাসও শুরু হয়নি। কাজে এখানে কিন্তু আমাদের সেশন জ্যাম যদিও বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু ভর্তির জ্যাম আছে। এই ভর্তির জ্যাম থেকে মুক্ত করার জন্য অবশ্যই এই ধরনের একটা টেস্টিং অথরিটি অত্যন্ত প্রয়োজন। কারণ ছাত্ররা ইভেন 11 ক্লাস থেকে তারা পরীক্ষা তখন দিতে পারে, টেস্টিং অথরিটি থাকলে। অথরিটি যে তারা এই দিকটা 12 গ্রেড পাস করছে না, 12 ক্লাসের পাস, এইচএসসি পাস করছে না, কিন্তু তারা অনলাইনে যে বা বিভিন্ন টেস্টিং সেন্টারে যে তারা কিন্তু পরীক্ষা দিয়ে তাদের ভর্তির জন্য এটা সিকিউর করতে পারবে। তাতে হবে একটা দিনও তাদের এই জ্যামটা হবে যে একটা বছর চলে যাচ্ছে তাদের জীবন থেকে, এটা কে দিবে? আমি এই জন্য মনে করি যে বাংলাদেশ সরকারের এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বের সহিত দেখা উচিত, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়। স্যার আমরাও আশা করব যে আসলে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে খুব দ্রুত উদ্যোগ নেবে, যেহেতু খুব দ্রুত এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং এরপরে আবার আরেকটি শিক্ষাবর্ষের ভর্তিযোগ্য শুরু হবে। তো শিক্ষা মন্ত্রণালয়কে আসলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরাও আশা করছি তারা হয়তো এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত বা পদক্ষেপ নেবে। আমি একটু যেতে চাই মোহাম্মদ হোসেন আলী আপনার কাছে। শিক্ষার্থীদের একটি কমন প্রশ্ন থাকে যে আসলে আমি ভর্তি প্রস্তুতি কখন থেকে শুরু করব, ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আসলে কোন বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। মোহাম্মদ হোসেন আলী আপনার অভিজ্ঞতা থেকে এই দুটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই। আসলে ভর্তি প্রস্তুতি কি এইচএসসির আগ থেকে শুরু করা উচিত নাকি এইচএসসির পর থেকে শুরু করা উচিত, এবং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া দরকার? আচ্ছা, এখানে হচ্ছে আমি ওভারঅল ভর্তি প্রস্তুতি যদি আমরা চিন্তা করি, তাহলে একটা স্টুডেন্ট আসলে তার হচ্ছে এসএসসি ফার্স্ট ইয়ার থেকে আসলে অ্যাডমিশন সম্বন্ধে সম্যক ধারণা থাকা উচিত। এরপর বোর্ড প্রিপারেশনটা খুব ভালোভাবে নিয়ে এবং তার সামনে যে সময়টুকু থাকে সেটা নিয়ে আসলে খুব বেশি প্রিপারেশন নেওয়া দরকার। বিশেষ করে যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছে তারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টে এখন খুব বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমরা গুচ্ছের ক্ষেত্রে দেখেছি নিজ বিভাগকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। পাশাপাশি যারা মানবিক বা হচ্ছে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছে তাদের নিজস্ব সাবজেক্ট গুলোর বেসিকের প্রতি খুব বেশি গুরুত্ব দিতে হবে, কারণ গুচ্ছ দেখিয়ে দিয়েছে আসলে সত্যিকার অর্থে যদি বেসিক ভালো থাকে তাহলে কিন্তু সেই ছেলেটা
মানে হচ্ছে যে কোনো প্রস্তুতিতেই এগিয়ে থাকবে। যেমন আমরা দেখছি এবছর গুচ্ছতে যে ফার্স্ট বা সেকেন্ড হয়েছে, দুজনই কিন্তু আসলে তারা একটা লং বিরতির পরেও গুচ্ছতে এসে প্রথম হয়েছে, বিকজ গুচ্ছের কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, বেসিক টু অ্যাডভান্স কোশ্চেন গুলো ছিল। ফলশ্রুতিতে যারা শর্ট টাইম প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু আসলে ভালো করতে পারে নাই। প্রিপারেশনটা আসলে আগে থেকেই শুরু করা উচিত, আমি বিশ্বাস করি আর কি। আচ্ছা, মোহাম্মদ হোসেন আলী, কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? যেমন আমরা আপনি সায়েন্সের কথা বললেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আসলে এই বিষয়গুলোকে কিভাবে প্রস্তুতিটা নেবে শিক্ষার্থীরা? মূল বই পড়বে নাকি হচ্ছে আপনার গাইড বই বা অন্যান্য সহায়িকা বই যেগুলো আছে সেগুলো তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে? আসলে এই জায়গাতে আমি সবসময় একটা স্টুডেন্টকে বলি যে হচ্ছে গাইড বা সহায়ক বই ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বেসিকটাকে মানে শক্ত মজবুত করে তোলা। সেক্ষেত্রে তোমার হচ্ছে যেমন সামনে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, আমার কাছে অসংখ্য স্টুডেন্ট ফোন আসে বা মেসেজ আসে যে ভাই এই মুহূর্তে থেকে শুরু করলে হবে কিনা। আমি দেখছি যে একটা স্টুডেন্ট বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে আসছে, তার মোটামুটি কিছু কিছু অংশ পড়া আছে। সে যদি কৃষি গুচ্ছ প্রস্তুতির জন্য সাধারণত 1 মাস সময় এনাফ টাইম আমি বিশ্বাস করি, কারণ সে হচ্ছে একবার পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে যে জায়গাগুলোতে গ্যাপ থাকবে সেই জায়গাগুলো সে আরেকবার নক করবে। তার মানে হচ্ছে তার বেশি সময় কিন্তু লাগার কথা না, গ্যাপ গুলোকে তার ফাইন্ড আউট করতে হবে। পাশাপাশি কৃষির জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে যে ওই কোশ্চেন রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলোই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। ফলে কৃষি গুচ্ছতে ভালো করতে হলে স্পেশাল প্যারালাল ইনফরমেশনে খুব বেশি গুরুত্ব দিতে হবে। ফলশ্রুতিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ 5টা সাবজেক্টে যেহেতু কৃষিতে পরীক্ষা হয়, বায়োলজি সাবজেক্টটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এখানে 30 মার্ক হচ্ছে বায়োলজিতে। কেমিস্ট্রি এন্ড বায়োলজিকে কিন্তু 50 মার্ক। একটা স্টুডেন্ট যদি 50-এর মধ্যে 45 তুলতে পারে তাহলে মোটামুটি তার প্রস্তুতি কিন্তু হয়ে গেল। সো এই ক্ষেত্রে যারা সাধারণত বিগত কয়েক বছর ধরে আমি দেখতেছি, এক যুগেরও বেশি সময় ধরে, যে নেটওয়ার্ক নামে একটা কোশ্চেন অ্যানালাইসিস বুক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বইটাই ফলো করে, বিকজ কোশ্চেন গুলো প্যারালাল ইনফরমেশন গুলো দিয়ে সাজানো। কেউ যদি নিজে নিজে প্যারালাল ইনফরমেশন তৈরি করতে পারে সেটাও বেটার, বাট সে যদি কোনো সহায়ক বই হেল্প নিতে পারে, এই ধরনের কোশ্চেন ব্যাংক গুলো যেগুলো প্যারালাল ইনফরমেশন গুলো সুন্দর করে দেওয়া, মানে হচ্ছে নিজে নিজে পড়ার জন্য সহজ করে দেওয়া, সেগুলো ধরনের কোনো সহায়ক বইয়ের ভূমিকা সে নিতে পারে। পাশাপাশি দেখবা যে হচ্ছে অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে এখন শিক্ষা নিতে পারে স্টুডেন্টরা, যেমন হচ্ছে এমএসএস নেটওয়ার্ক আছে। এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখান থেকে স্টুডেন্ট কিন্তু ঘরে বসে তার গ্যাপ গুলো পূরণ করে নিতে পারে। এবং দেখা গেছে যে প্রতি বছর প্রায় 10 থেকে 12,000 শিক্ষার্থী আসলে এখন খুব সিরিয়াসলি শেষ ভরসা হিসেবে কৃষিকে বেছে নেয়, এবং তারা হচ্ছে এভাবেই অনলাইন প্ল্যাটফর্ম বা মানে সহায়ক বইয়ের মাধ্যমে ঘরে বসে প্রস্তুতি নেয়। যেহেতু এই মুহূর্তে আমাদের সহায়ক প্রতিষ্ঠান যতগুলো আছে বাংলাদেশে সবগুলো বন্ধ থাকে এবং শেষ পরীক্ষাগুলো নিজে নিজেকেই ডিফেন্স করে প্রস্তুতি নিতে হয়। আমার মনে হয় এভাবে এগিয়ে গেলেই শেষ পরীক্ষাটাতে সবচেয়ে বেশি ভালো করতে পারবে শিক্ষার্থীরা। জি, মোহাম্মদ হোসেন আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার আপনার কাছে। স্যার, আসলে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে একক ভর্তি পরীক্ষা কৃষি গুচ্ছ, স্যার স্যার গুচ্ছ ভর্তি প্রক্রিয়া স্যার আমরা গত দুই শিক্ষাবর্ষ থেকে দেখছি, এটা আগে ছিল না স্যার, তবে বর্তমান সময়ে খুব বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে 2023-24 শিক্ষাবর্ষে এটি হয়েছে, 2022-23 শিক্ষাবর্ষেও এটি হয়েছে স্যার, যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়কে আমরা দেখি যে তারা হচ্ছে গুচ্ছ প্রক্রিয়া থেকে আসলে বেরিয়ে যেতে চায় স্যার। আপনিও আপনার শঙ্কার জায়গা স্যার এটি বলেছেন যে আসলে এই 2024-25 শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষাটি হবে সেখানে যদি একক ভর্তি পরীক্ষা নেওয়া না যায় তাহলে হয়তো আপনাদের গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটি আর থাকবে না। স্যার, আসলে শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। ভর্তি পরীক্ষার আগে তারা আপনাদেরকেও হয়তো ফোন দিয়ে বিরক্ত করে বা আমাদেরকেও ফোন দিয়ে জানতে চায়, আমরাও আসলে আপনাদেরকে বারবার করে ফোন দিয়ে বিব্রত করা অবস্থায় ফেলি। তো আসলে স্যার এই প্রক্রিয়াটি আসলে পুরোপুরি বন্ধ করা যেতে পারে কিভাবে? আমরা কি স্যার কোনো একটা এমন ব্যবস্থার মধ্যে যেতে চাই না যে শিক্ষার্থীরা, যেমন স্যার আমি আপনাকে ছোট একটা উদাহরণ দেই, সেটি হচ্ছে এই বিসিএস এর বিজ্ঞপ্তি স্যার প্রত্যেক বছর 30 নভেম্বর প্রকাশিত হয়। প্রার্থীরা কিন্তু আগে থেকেই জানে যে 30 নভেম্বরে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি। স্যার, এরকম কিছু করা যায় কিনা যে গুচ্ছ বা একক ভর্তি পরীক্ষা যেটি হোক, যে প্রত্যেক বছর এই সময় এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এরকম কিছু করা যায় কিনা যেন শিক্ষার্থীরা আর এই বিষয় নিয়ে দুশ্চিন্তা না করেন? এটা করা যাবে। এটা করা যেতে হলে একটা সেন্ট্রাল ভর্তি অথরিটি লাগবে, যেটা বারবার আমরা বিশ্ববিদ্যালয় থেকে বলে আসছি। কারণ এখানে সবচেয়ে বড় কথা, আমরা যেভাবে গুচ্ছ এখন চালায় যাচ্ছি, এটা আমি বলবো এই বছর যে গুচ্ছটা চললো সেটা অনেকটা কোরামিন দিয়ে গুচ্ছকে টিকে রাখা। কারণ এরপরে এই গুচ্ছ টিকে রাখা যাবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ,
যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অথবা আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যদি সরাসরি ইন্টারভেন করে, তাহলে হয়তো, যেহেতু আমরা সরকার অনুদানে বিশ্ববিদ্যালয়গুলি আমরা চলি, তাদের ইনস্ট্রাকশন, তাদের এটা আমাদের মানতে আমরা বাধ্য, সেক্ষেত্রে আমরা হয়তো করব। কিন্তু সেখানে আমার মনে হয় না কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের যে নিজে থেকে যে কাজটা করার মধ্যে যে আনন্দটা আছে সেটা থাকবে বলে আমি বিশ্বাস করি না। সেই জন্য যেটা আপনি বললেন, এটা করতে হলে আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে এবং একটি অথরিটি থেকে এই ভর্তিটা কন্ডাক্ট করতে হবে। যদি তা না করা হয় তাহলে গুচ্ছকে কোরামিন দিয়ে চালিয়ে নেওয়া সম্ভব, কারণ যেহেতু অর্থ আমরা সরকার থেকে পাই, কাজেই এইটা চালায় নেওয়া সম্ভব, কিন্তু সেটা চালানোটা সঠিক হবে বলে আমি বিশ্বাস করি না, কারণ মন থেকে যে কাজটা না হয় সেটা কখনো সুন্দর হয়। জি, অধ্যাপক আনোয়ার হোসেন, আমরা লাইভের শেষ প্রান্তে, আমরা আবারও আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই মোহাম্মদ হোসেন আলী আপনার কাছে। মোহাম্মদ হোসেন আলী, আপনি কি শুনতে পাচ্ছেন? মোহাম্মদ হোসেন আলী, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তো কারিগরি ত্রুটির কারণে তিনি এই মুহূর্তে শুনতে। অধ্যাপক আনোয়ার স্যার, আপনি কি আছেন? হ্যাঁ, আছি স্যার, আপনার কাছে আমি যেতে চাই, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে তিনি যুক্ত হতে পারছেন না। আপনার কাছে স্যার আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন স্যার, অনেক শিক্ষার্থী জিজ্ঞাসা, সেটা হচ্ছে স্যার, অনলাইনে গুচ্ছ ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে, ক্লাস কবে থেকে শুরু হতে পারে স্যার? ইনশাআল্লাহ অনলাইনে গুচ্ছর আবেদন আমরা 20 তারিখে নির্ধারণ করেছি। তাদেরকে যে সাবজেক্ট চয়েসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আশা করি আগামী 20 তারিখ থেকে, এবং আমাদের ভর্তি সমাপ্ত করার শেষ দিন আমরা যেটা নির্ধারণ করেছি, আশা করি সেটা আমরা সমাপ্ত করতে পারবো, সেটা হলো 20 জুলাই। এবং 20 জুলাই 21 জুলাই থেকে প্রথম 1 আগস্ট এক এক বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয় যেভাবে পারে, তারা, আমার বিশ্বাস যে তারা তাদের ক্লাস শুরু করতে পারবে। তাই সকল বিশ্ববিদ্যালয় 1 আগস্ট থেকেই শুরু করার একটা চিন্তা আছে। তবে 20 জুলাইয়ের পরে যে কোনো দিন প্রত্যেক বিশ্ববিদ্যালয় এখানে স্বাধীন, সে কবে ক্লাস শুরু করবে। আচ্ছা স্যার, আপনাদের এই অনলাইন আবেদন কার্যক্রম আসলে কতদিন চলবে স্যার, এই বিষয়ে একটু যদি বলতেন। 20 জুলাই আমাদের ভর্তি শেষ হবে, কাজেই আমাদের 20 তারিখে সাবজেক্ট চয়েসের পরে আমরা 4টা এবার দেওয়া হবে, 4 রাউন্ড ছাত্র ডিস্ট্রিবিউট করা হবে। কাজেই এটা এই মাসে প্রথম রাউন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদের দীর্ঘ সময় দিয়েছেন। আমরা আবারও লাইভে যুক্ত হব। মোহাম্মদ হোসেন আলী, আপনি কি আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, আমি দুঃখিত, আমি একটু দর্শক, আপনারা অনেকেই কমেন্টসে জানতে চাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তবে আজকে আমাদের লাইভের প্রোগ্রামটি অন্য বিষয়ে ছিল, আমরা ওই বিষয়ে পরে আলোচনা করব। যুক্ত হয়েছিলেন অধ্যাপক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপাচার্য এবং ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক 2023-24 শিক্ষাবর্ষের। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ হোসেন আলী, তিনি একজন কৃষি বিজ্ঞানী, একই সাথে তিনি দীর্ঘদিন ধরে কৃষি গুচ্ছ ভর্তি নিয়ে কাজ করছেন। এই দুইজন ব্যক্তিকে আসলে পেয়ে আমরা খুবই আনন্দিত আজকে। আমরা আশা করছি শিক্ষার্থীদের যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো আমরা জিজ্ঞাসা ছিল, সেই জিজ্ঞাসাগুলো জানাতে পেরেছি। তো অধ্যাপক আনোয়ার হোসেন, আমরা আজকে লাইভটি এখানে শেষ করে দিব। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনছি। সকলকে খোদা হাফেজ এবং ধন্যবাদ। আমি বের হয়ে যাই। ধন্যবাদ স্যার। জি স্যার, জি। ওকে, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ কষ্ট করে যারা লাইভটি দেখছিলেন, লাইভটিতে যুক্ত হয়েছিলেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। তবে অনেকেই কমেন্টস করছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে হতে পারে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে হতে পারে। দর্শক, আমরা আসলে আজকে এই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না। এই বিষয়ে আমরা খুব দ্রুত এই সপ্তাহে একটি লাইভ করব। আশা করছি আমরা সোমবার অথবা মঙ্গলবার এই বিষয়ে লাইভ করতে পারবো এবং এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আজকে যারা কষ্ট করে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই লাইভটি শেষ করছি। শিক্ষা সংক্রান্ত সকল খবর
দর্শক, আমাদের সঙ্গে মোহাম্মদ হোসেন আলী, আমরা লাইভটি শেষ করে দিচ্ছি। আনোয়ার স্যার বের হয়ে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আপনার মূল্যবান সময় আমাদেরকে এবং শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য। ওকে, সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সুন্দর একটি পরিবেশনা ছিল। আল্লাহ হাফেজ। দর্শক, শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।